নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সবজি, মুদিখানা, সোনা কিংবা পেট্রোল প্রতিদিনই বাজারের উপর নির্ভরশীল সাধারণ মানুষ। কিন্তু ওজন ও পরিমাপ নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। অনেকেই জানেন না কোথায় অভিযোগ জানাতে হবে বা কিভাবে নিশ্চিত হবেন যে সঠিক পরিমাণেই পণ্য পাচ্ছেন। ইলেকট্রনিক ওজন যন্ত্র, দাঁড়িপাল্লা ও বাটখারা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম থাকলেও তা সাধারণ মানুষের পক্ষে সবসময় জানা সম্ভব হয় না। ফলে অসতর্ক হলে আর্থিক ক্ষতির আশঙ্কা থেকেই যায়। বিশেষজ্ঞদের মতে সবজি বাজার, সোনার দোকান কিংবা পেট্রোল পাম্প সব ক্ষেত্রেই ওজন ও পরিমাপ যাচাই করা জরুরি। কেনাকাটার সময় যন্ত্রে সরকারি সিল বা স্ট্যাম্প আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ যাচাইকরণ হয়েছে কিনা তা খেয়াল রাখা উচিত। অভিযোগ থাকলে সংশ্লিষ্ট লিগ্যাল মেট্রোলজি দপ্তরে জানানো যায়। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম আরামবাগের দায়িত্বপ্রাপ্ত লিগ্যাল মেট্রোলজি ইন্সপেক্টর সন্দীপ সরকারের সঙ্গে। এখন তার মুখেই এ বিষয়ে বিস্তারিত শুনুন। আপনার দপ্তর লিগ্যাল মেট্রোলজি, এই দপ্তরের দায়িত্ব কি কি একটু যদি আমাদের বলেন। দেখুন, লিগ্যাল মেট্রোলজি শব্দটার মধ্যেই এই দপ্তরের কার্যটা বলা আছে। লিগ্যাল মানে আইন, বৈধ, আর মেট্রোলজি মানে পরিমাপ বিজ্ঞান, মানে যা যা কিছু মাপা যায় এবং তার কিছু বৈধতা আছে। যা কিছু, ধরুন আমরা অনেক সময় বলি যে ফুটে মাপি, তো সেই ফুটটা যেমন বৈধ নয়, মিটারে বলতে হবে বা সেন্টিমিটারে বলতে হবে। বা ধরুন ওজনের ক্ষেত্রে শের কেউ ইউজ করে, বা সোনার দোকানে দেখবেন যে কিছু ছোট ছোট ফল, পাথর ইত্যাদি দিয়ে ওজন করে, এগুলো অ্যালাউড নয়। একমাত্র বুলিয়ান ওয়েট, হ্যাঁ, এই ধরনের কিছু বৈধ জিনিস আছে যেগুলো কেবলমাত্র ব্যবহার করার যোগ্য, আইনত বৈধ, সেইগুলো নিয়েই আমাদের লিগ্যাল মেট্রোলজি। মানে যা কিছু মাপা যায় তার মধ্যে যেগুলো যেগুলো আইনের মধ্যে আছে সেগুলো আমাদের কাজ হয়। যেমন ধরুন পেট্রোল পাম্পের যে মাপে কম বেশি সেটা আমরা দেখি। যে কোনো দোকানে যে ইলেকট্রনিক ওজন যন্ত্রগুলো আছে সেই ওজন যন্ত্রগুলোর আমরা মাপ দেখে দিই, যে বছরে একবার এখনও অবধি সেটাকে আমরা বছরে বছরে একবার করে সেটাকে ভেরিফাই করি এবং সার্টিফাই করি। এরকম যা যা আছে যেগুলো মাপা যায়, যেমন ক্যান, লিটার ক্যান ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো সব আমরা করি। এবং বড় বড় ক্ষেত্রে বলতে পারি যে যেগুলোতে লরি ওজন হয়, এই ওয়ে ব্রিজ, সেগুলো আমরা ভেরিফাই করি। এবং ট্রেন যে চলে, অনেক সময় ট্রেনেরও ওজন করার প্রয়োজন হয়, সেইখানেও আমরা ওজনটা করে সার্টিফাই করি। এটাই আমাদের বেসিক কাজ। স্যার, কোন কোন ক্ষেত্রে ব্যবসায়ীদের বা ওজন যন্ত্র যারা ব্যবহার করছেন তাদের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক? দেখুন, যে কোনো আমাদের আইন বলছে ট্রানজ্যাকশন অ্যান্ড প্রোটেকশন। এই শব্দ দুটোর মানে একটু বুঝিয়ে বলি। ট্রানজ্যাকশন মানে হচ্ছে আপনি কোনো জিনিস ব্যবহার করছেন, যে জিনিসটা কারোর সাথে আপনি কোনো ট্রানজ্যাকশন করছেন, মানে মানিটারি ট্রানজ্যাকশন হতে পারে, সেটা পয়সার বিনিময়ে আপনি তাকে কিছু জিনিস দিচ্ছেন, বা আপনি ওই ওজনের বেসিসে কারোর থেকে কিছু পয়সা নিচ্ছেন, তাহলে এটা হচ্ছে ট্রানজ্যাকশন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন মানে ধরুন একটা জিনিস প্রোটেক্ট করতে গেলে, মানে ধরুন আপনি একটা বাচ্চা, সেই বাচ্চাটার ওজন করতে হবে, সেই অনুযায়ী তার বডি ওয়েট অনুযায়ী তার ওষুধের মাত্রা ঠিক হবে। তাহলে এই যে যন্ত্রে এই বেবিটা ওজন হবে, সেই যন্ত্রটাও আমাদের স্ট্যাম্পিং করানো বাধ্যতামূলক। এটা হচ্ছে প্রোটেকশনের মধ্যে পড়ে গেল। তাহলে এই দু ধরনের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলোকে অবশ্যই বৈধ পরিমাপ যে আধিকারিক আপনার জেলায় বা আপনার সাবডিভিশনে আছে তাকে দিয়ে এই কাজটা করাতে হবে। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, শুধুমাত্র ব্যবসায়িক কাজে নয়, চিকিৎসা ক্ষেত্রেও যে ওজন যন্ত্র থাকে, বডি ওয়েট করা হয়, সেখানেও আপনাদের স্ট্যাম্পিংয়ের একদম 100%। মানে সেটাও করে নেওয়া উচিত যারা ব্যবহার করছে, একদম করে নেওয়া উচিত। আরেকটা বিষয় বুঝতে, আরামবাগ মহকুমা জুড়ে এই মুহূর্তে মানে ব্যবহারকারী লাইসেন্সধারীর সংখ্যা কত, আনুমানিক কত? দেখুন, দু রকম শব্দ আপনি বলেছেন। একজন হচ্ছে ব্যবহারকারী, আর একটা হচ্ছে লাইসেন্স। লাইসেন্সি বলতে আমরা বুঝি যাদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে এই কাজটা করার জন্য। মানে ধরুন একটা ওজন যন্ত্র খারাপ হয়েছে, সেটা সারাতে হবে, সারাবে কে? যে কেউ সারাতে পারবে না, তার জন্য গভর্নমেন্ট স্পেসিফিক্যালি তাকে লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্সের বেসিসেই সে কাজটি করতে পারে। তো এরকম লাইসেন্সির সংখ্যা বেশ কিছু, মানে ধরুন যদি পশ্চিমবঙ্গের হিসাব করি বেশ কিছু, 50,000-এর কাছাকাছি, মানে যারা পরিমাপ যন্ত্রটাকে সারাতে। আর আরেক দল হচ্ছে যারা ব্যবহারকারী, ইউজারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে বছরে এখনো অবধি যা নিয়ম আছে
প্রতি বছর একবার করে ইলেকট্রনিক যদি হয় তাহলে সেটাকে পরীক্ষা করিয়ে স্ট্যাম্পিং করানো বাধ্যতামূলক। যদি পাল্লা হয়, মানে আগেকার দিনে যে পাল্লা হতো, ওপর থেকে দড়ি থেকে ঝুলিয়ে তার দুদিকে দুটো পাল্লা থাকতো, বাটখারা চাপিয়ে ব্যালেন্স করে সেটার ওজন হতো, সেইগুলোর ক্ষেত্রে সরকারি নিয়ম হচ্ছে 2 বছরে একবার। তাহলে এই কাজটি যারা যারা ব্যবহার করেন তাদের জন্য বাধ্যতামূলক। আর লাইসেন্সির কথা আপনি যেটা বলেছিলেন, তাদের ক্ষেত্রে এই কাজে সাহায্য করাটা তাদের কাজ। হ্যাঁ, না আমি জানতে চাইছি যে ওজন যন্ত্র যারা ব্যবহার করছে, এই ব্যবহারকারী সংখ্যাটা কত আরামবাগের ভিতরে? আচ্ছা, এই সংখ্যাটা এক্স্যাক্টলি হয়তো আমি আনুমানিক ধরুন, আমি গত বছর 13,000 সামথিং আরামবাগ সাব ডিভিশনে, 13,000-এর সাথে আরও কিছু সংখ্যা হবে, সেইটা এখানে আমি সার্টিফিকেট ইস্যু করেছি, মানে এই কজনের ওজন যন্ত্র আমি ভেরিফাই করে সার্টিফিকেট দিয়েছি। আচ্ছা, এবারে চলে আসি এর বাইরের অংশটা, সেটা হচ্ছে এই 13,000-এর পরেও তো নতুন নতুন ব্যবসাদার আসেন, ঠিক তাদেরকে আপনারা ট্র্যাক কীভাবে করবেন? আচ্ছা, এইটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, আমরা আমাদের প্রতি মাসে 2 বার করে এনফোর্সমেন্ট এর কাজ করা হয়। সেই সময় কি করা হয়, আমরা থানায় চিঠি করি, থানা থেকে ফোর্স নিই, আমরা থাকি, হয়তো কখনো কখনো আমাদের সাথে আরও 2-1জনও থাকতে পারেন, গিয়ে আমরা অ্যাট র্যান্ডম যে কোনো একটা বাজারে চলে যাই, সেই বাজারে গিয়ে আমরা চেক করতে থাকি। যখন দেখি যে কারণ নেই, তখন তার এগেনস্টে একটা কেস বুক করা হয়। সেই কেসটা ফার্স্ট অফেন্সের জন্য একটা ফাইন, মানিটারি ফাইন, পয়সা দিয়ে সরকারি কোষাগারে ডাইরেক্টলি অনলাইনে টাকা জমা করে কেসটা মিটিয়ে নেওয়া যায়। সেটা অ্যামাউন্টটা কত হতে পারে? সেই অ্যামাউন্টটা ধরুন অফেন্সের কোন সেকশানে, কোন ধারায় ওর ভুলটা হয়েছে তার উপর নির্ভর করে। সর্বনিম্ন কত, সর্বোচ্চ? আচ্ছা, সর্বনিম্ন 500 টাকা অবধি হতে পারে, আর সর্বোচ্চ প্রতিজনের ক্ষেত্রে যদি পার্টনারশিপ হয় আলাদা হবে, কিন্তু নইলে যদি একজন ওনার হয় তাহলে 2,000 টাকা অবধি হতে পারে। এটা হচ্ছে বেসিক নিয়ম। এছাড়াও আরও যদি অন্য কোনো ধারায় কেস হয় বা একাধিক ধারায় কেস হয়, তাহলে সেই অ্যামাউন্টটা সেরকমভাবে বেড়ে যায়, এবং যত বেশি পার্টনার তত গুণ এটা হয়। এবং এই কাজটা হয় চুঁচুড়ায়, এটা ডিস্ট্রিক্ট ইনচার্জ যিনি আছেন আমাদের, উনি এই কাজটি করেন। ওনাকে কোয়াসি জুডিশিয়াল পাওয়ার দেওয়া আছে, তো উনি এই কাজটি করতে পারেন। আমাদের ক্ষেত্রে আমরা কেস বুক অবধিই করতে পারি, তারপরে তাকে আমরা অ্যাসিস্ট করি যে আপনি চলে যান চুঁচুড়ায়, গিয়ে টাকাটা জমা করে চলে আসুন, আমরা যে জিনিসটা সিজ করে রেখে দিই, তারপর উনি এইসব করে আসার পর সে রিসিপ্ট দেখালে সেটা আমরা আবার ছেড়ে দিই। আচ্ছা, এবার স্যার আসবো মানুষের কথা, বেনিফিশিয়ারির কথা। মানুষ যখন কোনো জিনিস পণ্য কিনতে যাচ্ছে, তার দায়িত্বটা কি দেখে নিতে হবে? বেশ, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমরা সবাই কিন্তু আসলে ক্রেতা। আমি আজকে দপ্তরের আধিকারিক হতে পারি, কিন্তু দপ্তরের সময়ের বাইরে তো আমিও একজন ক্রেতা। তাহলে আমি কি দেখে নিই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা ওজন যন্ত্র তো সব দোকানেই আজকাল ইলেকট্রনিকই দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ইলেকট্রনিক ওজন যন্ত্রটা ঠিক আছে কিনা কী করে বুঝবেন? আপনি দোকানে গেলেন, একটা জিনিস কিনলেন, কি করে বুঝবেন? দুটো উপায়। এক উপায় হচ্ছে দেখে নিন যে সার্টিফিকেটটা টাঙিয়ে রাখার নিয়ম, আমরা যে সার্টিফিকেটটা ইস্যু করি সেটা প্রকাশ্য স্থানে টাঙিয়ে রাখার নিয়ম, যাতে দৃশ্যমান জায়গায় থাকে। হ্যাঁ, যাতে এটা কিন্তু আমার জন্য বা দোকানদারের জন্য না, এটা কিন্তু কাস্টমারের জন্য। কাস্টমার যেন দেখে বুঝে নিতে পারে যে ওনার মেশিনটা ভেরিফাইড অ্যান্ড স্ট্যাম্পড, আর কবে অবধি ওর ভ্যালিডিটি, এটা ওই সার্টিফিকেটে সব লেখা থাকে। আর 2 নম্বর হচ্ছে আইন অনুযায়ী প্রতিটা এই ইলেকট্রনিক ওজন যন্ত্রের সাথে ওজন যন্ত্রের ক্ষমতার 10 ভাগের 1 ভাগ বাটখারা রাখা এক আইনত মানে বাধ্যতামূলক। এইটা থাকলে কি হবে, ধরুন এটা 30 কেজির একটা ওজন যন্ত্র, সেই ওজন যন্ত্রের পাশে 3 কিলো বাটখারা রাখতেই হবে। তাহলে আপনার যখন সন্দেহ হচ্ছে, আপনি 3 কিলো বাটখারা ওর উপর চাপিয়ে দেখে নিন যে বাটখারাটা যা 3 কিলো, ওইখানে রিডিংও 3 কিলোই দেখাচ্ছে কিনা, না অন্য কিছু দেখাচ্ছে। যদি অন্য কিছু দেখায় তাহলে তাকে বলুন যে আপনি ঠিক করে দিন। কিন্তু সেই বাটখারাটাও তো পরিমাপের, এক্স্যাক্টলি, সেই বাটখারাটাও 2 বছরে একবার আমাদের দপ্তরকে দিয়েই ভেরিফাই করাতে হয়। তার মানে সেই বাটখারাটা যে ঠিক আছে সেটাও আমি বলে দেবো, তবেই সে পাশে রাখতে হবে। সে যদি পুরনো একটা বাটখারা, আচ্ছা সেটা কী করে বুঝবেন সেটাও আমি বলবো যে বাটখারাটা ঠিক কিনা। বাটখারাটা উল্টাবেন, উল্টে দেখবেন পেছনে একটা গোল মতো হোল আছে, তার ভেতরে সীসা থাকার কথা। সেই সীসার ওপর সরকারি ছাপ থাকবে। সেই ছাপটা একটা থাকবে বছরের, ধরুন যদি এই বছরের হয় তাহলে 26 একটা ছাপ থাকবে,
আর এ বি সি বা ডি এই 4টি কোয়ার্টারে আমাদের পুরো ব্যাপারটা ভাগ করা থাকে। তাহলে ওটার মধ্যে এই বছর এবং কোয়ার্টার এই দুটো মিনিমাম থাকবেই, এবং সাথে ইন্সপেক্টরের একটা নাম্বার পাঁচ, মানে সেটা অনেক সময় বোঝা যায় না বহু ব্যবহারে, তবুও একটা নাম্বার পাঁচ থাকবে, মানে 3টে ছাপ কিন্তু এই লেড হোলের মধ্যে থাকবে। মানে আপনি উল্টালেই বুঝতে পারবেন যে ওটা ঠিক না ভুল, বা এইটা তো 2 বছরের জন্য বলেছিলাম আমি ভ্যালিড। তাহলে আজকের যদি আপনি দেখেন 24-এর কোনো বাটখারা আছে তার কাছে, 24-এর ছাপা, তাহলে বুঝবেন ঠিক আছে। কিন্তু যদি দেখেন 23-এর আছে, তাহলে বুঝবেন কিন্তু বাটখারাটা ঠিক নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তাকে দোকানদারকে বলা যে আপনি এটা ঠিক করিয়ে নিন, বা ওজনটা যদি না মেলে তাহলে তাকে বলা যে আপনি ওজনটা ঠিক করিয়ে আসুন, আপনার ওজন যন্ত্রে হয়তো সমস্যা হচ্ছে কিছু, এটা হতে পারে। দেখুন, একটা ওজন যন্ত্র একটা ইলেকট্রনিক গ্যাজেট, সেটা 1 বছর পর পর করাতে হয় সরকার বলেছে, কারণ সরকার নিশ্চয়ই, যারা পলিসি মেকার তারা তো নিশ্চয়ই ভেবেছে ব্যাপারটা নিয়ে, যে 1 বছরের মধ্যে এর অ্যাকুরেসি চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই চেঞ্জ হয়ে যেতে পারে, এটা 1 বছরে মানে ওই 366 দিনে হবে তা তো নয়, এটা দ্বিতীয় দিনেও হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই জন্যই বাটখারাটাও রাখার নিয়ম নির্দিষ্ট সময় ক্যালিব্রেট করে নিতে হবে। এবার স্যার আসি, আমরা ট্রেনে বাসে দেখেছি অনেক সময় হকাররা ওজন করে জিনিসপত্র বিক্রি করছে, এটা আমাদের নেওয়াটা কতটা বুদ্ধিমান? আচ্ছা, আপনি প্রথম জিনিস যেটা খেয়াল করুন যে অধিকাংশ ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় এটা কাঠের দাড়ি, একটা উডেন স্কেল, মানে বিম টাইপ একটা জিনিস, এইটা আইনত একেবারেই গ্রাহ্য নয়। এই অবস্থায় আপনি কিনে অধিকাংশ ক্ষেত্রেই ঠকবেন, এবং এই ঠকাটার আটকাতে পারেন একমাত্র আপনারাই, মানে ক্রেতারা যদি কেনা বন্ধ করে দেয়, তাহলে ওরা ওই কাঁটা নিতে বাধ্য হবে। কাঁটা মানে একটা স্কেল যার উপরে একটা পয়েন্টার থাকে, সোজা আছে কিনা বোঝার জন্য, মাঝখানটা ধরে ওরা বিক্রি করে। সেটাও হাতের কারসাজি থাকে, সেটারও নিয়ম হচ্ছে ঝুলিয়ে রাখা, কিন্তু ধরুন হকার, সে তো আর ট্রেনে কোথায় চলাবে, তাহলে সে হাতে করেই দেবে, কিন্তু সেটার ক্ষেত্রে তার অ্যাকুরেসিটা অনেক বেশি হবে। এই কাঠের একটা দান্ডি, তার দুদিকে দুটো পাল্লা ঝোলানো, এইটা একেবারেই ঠিক নেই, আমি নিশ্চিতভাবে বলতে পারি। চলন্ত ট্রেনে ওজনের পার্থক্য হওয়ার কথা নয়, মানে ধরুন ট্রেন চালু আছে বলে ওজনের পার্থক্য হবে না, এটা একেবারে ফিজিক্সের বিষয়, মাস তো চেঞ্জের বিষয় নয়। সুতরাং চলন্ত হওয়া বা থেমে থাকার জন্য ওজনের পার্থক্য হয় না, পার্থক্যটা হয় কাঠের দাড়িটির জন্য। হ্যাঁ, এবং অতিরিক্ত নড়ানড়ি করলে সমস্যা হতেই পারে, সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। খোলা জায়গায় ওজন করা, এটা কতটা বিজ্ঞানসম্মত? আচ্ছা, খোলা আকাশের নিচেও করা যেতে পারে, যদি সেটা যদি ইলেকট্রনিক হয় তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু দেখে নিতে হয় নর্মালি যে ইলেকট্রনিক যন্ত্রটি হরাইজন্টাল আছে কিনা, একদম অনুভূমিক আছে কিনা, না হলে একটা দিক উঁচু বা একটা দিক নিচু থাকলে ওজনের পার্থক্য হতে পারে। তো কম হতে পারে, সেটা কিন্তু আমি জানি না, বেশি হবে, হ্যাঁ বেশি হতে পারে। মানে এক্ষেত্রে লুজার কে হবে, কাস্টমার না দোকানদার, এটা বলা যাবে না, কিন্তু ওজনের কম বেশি হতেই পারে, মানে হওয়াটাই স্বাভাবিক। আর যদি সেটা দাড়িপাল্লা হয়, কাঁটা বাটখারার মতো ব্যাপার হয়, তাহলে তার একটা স্ট্যান্ড পাওয়া যায়, সেই স্ট্যান্ডের থেকে ওটাকে হুক দিয়ে ওটাকে ঝুলিয়ে, মানে ওটাতে হাত লাগানো যাবে না আর কি, মানে নর্মালি অনেক সময় দেখা যায় যে হাতে ধরে এরকম করে করছে, তো সেইটা ঠিক কাজ নয়, ওটা ওই স্ট্যান্ডে ঝুলিয়ে যদি মাপা যায় তাহলে ওজনের পার্থক্য হওয়ার কথা নয়। হাটে বাজারে যারা ফল সবজি বিক্রি করছে, এই যন্ত্রগুলি যাচাই করা আছে কিনা কিভাবে বুঝবে? সেখানে তো আর সার্টিফিকেটটা টাঙানো থাকবে না হয়তো। আচ্ছা, সেক্ষেত্রে দেখবেন আমাদের ওজন যন্ত্রের গায়ে সরকারি সিলমোহর থাকে। কীরকম দেখবেন, একটা তার লাগানো আছে দুটো দিকেই খুব সম্ভবত, বা একদিকেও হতে পারে, তাতে ওই যেমন বলেছিলাম যে একটা কোয়ার্টার এবং একটা শাল, আর উল্টো দিকে ইন্সপেক্টরের পরিচয় জ্ঞাপক একটা নাম্বার। আপনার ওইটা না বুঝলেও হবে, কিন্তু এই দিকে শালটা আর কোয়ার্টারটা আপনাকে বুঝে নিতে হবে। ওই যে বললাম ইলেকট্রনিক কিন্তু প্রতি বছরে একবার, তাহলে যদি 26-এ আজকের ডেটে আপনি কোথাও যান, যদি সেটা 25-এর এ থাকে, বুঝতে হবে যে ঠিক আছে, কিন্তু তার আগের যদি হয় 24-এর ডি যদি হয়, তাহলে বুঝতে হবে ঠিক নাও হতে পারে, মা সেটা সার্টিফাই করা নেই। সেটা হচ্ছে ধরুন সবাই এটা ভেরিফাই করতে পারে না, কেউ যদি মনে করে একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট তার কাছে রাখবে, 500 গ্রাম বা 1 কিলো, সেটা যে যদি ওই কাঁটায় চেক করে নেওয়া হয়, এটা করে নিয়ে যেতে পারে না। দেখুন, কোনো কিছু যদি রাখতে হয় ব্যবসার পারপাসে, আমি বলেছিলাম ট্রানজাকশন, ক্রেতা, ও আচ্ছা,
ক্রেতার কাছে যদি থাকে, ক্রেতা চালে থাকলেও সেটাকে কিন্তু সার্টিফাই করতে হবে। আপনার যদি সেটা ব্যবহার করতে হয়, সেটা বাটখারা নাও হতে পারে। ধরুন 1 কিলো ওইটার কোনো একটা জিনিস কেন রাখছে, সে যেখান থেকে জিনিস ক্রয় করবে সেই কারণটা ভেরিফাই করা। ঠিক, এবারে আপনি যেটা বলছেন এটা হতে পারে, কারণ মনে হতে পারে এরকম, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে 1 কিলো উনি বলবেন যে এই পাথরটার ওজন 1 কিলো আমি মেপে রেখেছি, এইটাকেও বিশ্বাস করবেন। আমার দরকার হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে বাটখারা। বাটখারা মানেই আপনাকে ভেরিফাই করে রাখতে হবে। যদি আপনি এটা ব্যবহার করতে চান কোনোভাবে, সেটা প্রোটেকশন হতে পারে বা ট্রানজাকশন হতে পারে, আগেই বলেছি সে কথা, তাহলে বাটখারা ছাড়া আপনি কোনো কিছুর ওজন সঠিকভাবে বুঝতে পারবেন না। আমাদের হাতে অন্য কোনো রাস্তা নেই। সুতরাং যদি ব্যবহার করতে হয়, যদি চেক করতে হয়, তাহলে কিন্তু বাটখারা আপনাকে সরকার থেকে চেক করিয়েই রাখতে হবে। সরকারি সার্টিফাই করেই আপনি রাখতে পারবেন এবং সেটা ব্যবহার করতে পারবেন। এবার আসে স্যার যাচাই পড়বে, সেটা হচ্ছে কোনো ক্রেতার মনে হলো দীর্ঘদিন ধরে একটা জায়গায় জিনিস কিনছেন, ঠকে যাচ্ছেন, ঠিক, সরাসরি আপনাদের কাছে অভিযোগ কীভাবে করতে পারেন? একদম সরাসরি আমার অফিসে চলে আসতে পারেন। আমি প্রতি সোমবার সকালবেলায় বসি অফিসে। তারপরে আমরা আমাদের যেহেতু ফিল্ড ওয়ার্ক, আমি তখন বেরিয়ে যেতে হয় 12টা সাড়ে 12টা অবধি, প্রায় প্রতি সোমবারই আমাকে অফিসে পেয়ে যাবেন। যদি কারোর কোনো অভিযোগ থাকে সোজা অফিসে চলে আসুন, আমাকে পেয়ে যাবেন। আমার অফিসটা হচ্ছে নেত্রালয়ের পাশের গলি দিয়ে ভেতরে ঢুকে আসতে হবে। ওখানে সানি কম্পিউটারের বাড়ি, তার নিচতলায় আমাদের ভাড়া নেওয়া আছে অফিসটা, সেখানে আমি সোমবার দিন থাকি। চলে আসুন, যার যা সমস্যা যদি আমার পক্ষে সমাধান করা সম্ভব হয় আমি করে দেব। আচ্ছা, আশা ছাড়া অনলাইনে কোনোভাবে রেজিস্টার? অনলাইনেও এখন রেজিস্টার করা যায়, কমপ্লেন নয়। সেটা আপনি ইনগ্রাম বলে একটা পোর্টাল আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেই পোর্টালে গিয়ে আপনি আপনার সমস্যা ওখানে লিপিবদ্ধ করতে পারেন। সেইটা ঘুরে আমাদের কাছে চলে আসবে। সেটা হয়তো আসতে 7 দিন 10 দিন সময় নেবে, কিন্তু আমাদের কাছে চলে আসবে। তখন আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এবার স্যার আসি, ওজন যন্ত্র যারা ব্যবহার করছেন ব্যবসায়িক পারপাসে, সেই মালিকরা তারা কি সরাসরি এসে আপনার অফিসে এসে যাচাই করাতে পারে? নিশ্চয়ই পারে, একদম পারে। যার মনে হবে সে যদি মিস করে, ধরুন আমরা নর্মালি কী করি, আমরা ক্যাম্প সিস্টেমে কাজ করি। কীরকম, ধরুন একটা বাজার, সে বাজারে তো ধরুন 100 জন হয়তো ট্রেডার আছেন, তো 100 জনের আমার অফিসে আসার চাইতে আমার ওখানে যাওয়াটা সুবিধাজনক, তাদের কাজটাও সুবিধাজনকভাবে হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করে, ওখানকার যে ব্যবসায়ী সমিতি তারা আমাকে একটা চিঠি করেন, তারা আমাকে একটা বসার জায়গা দেন, ইলেকট্রিসিটি দেন, ওখানে গিয়ে এগুলো করে দেওয়া হয়। এবার যদি কেউ এরকম মিস করে গেলেন, কোনো কারণে সেই দিন ওখানে থাকতে পারলেন না, এরকম অবশ্যই অফিসে আসতে পারেন। এবার আরেকটা জানবো, অফিসে এলো, এসে দেখা গেল তার ওজন পাল্লায় সমস্যা আছে, ঠিক, সেটা কি আপনারা ঠিক করে দেবেন? না, এইবার হচ্ছে আমার পার্টটা কি একটু ভালো করে বুঝতে হবে। আমার পার্ট হচ্ছে, আমার কাজ, সরকার নির্ধারিত কাজ হচ্ছে আমি দেখে দেবো মেশিনটা ঠিক আছে না ঠিক নেই। যদি ঠিক থাকে আমি সার্টিফাই করে দেবো ঠিক আছে বলে, যদি ঠিক না থাকে সেটাও আমি সার্টিফাই করবো, বলবো এটা রিজেক্ট হলো। 7 দিনের মধ্যে সারিয়ে নিয়ে আবার আপনি আমার কাছে প্রডিউস করুন, এবং 7 দিন পরে আবার একই কিন্তু ফিজটাও ভরতে পারবে। মানে ফিজটা কি ডবল লাগবে? সেক্ষেত্রে তার ডবল লেগে যাচ্ছে। আচ্ছা, যার খারাপ থাকবে তার ক্ষেত্রে ফিজটা ডবল লেগে যায়। সেক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে ওই আমাদের যারা লাইসেন্সি আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। খোঁজ পাওয়া যাবে? হ্যাঁ, তাদের খোঁজটা এবারে সেটা নর্মালি ব্যবসায়ী বন্ধু বান্ধবের থেকেই পেয়ে যাবেন। তারপরেও যদি না পান, তাহলে আমাদের কাছে লিস্ট থাকে কে কে আছেন আমার এখানে লাইসেন্সি, সেই লিস্ট আমি বলে দেবো। সেখান থেকে তাদের ইচ্ছা মতো কোনো একজনকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারবেন। নেওয়ার পর আপনার ওখানে যাওয়া যেতে পারে? নেওয়ার পর আমার কাছে যাওয়া যেতে পারে। এবার যে কাজটা যে ওখানে রিপেয়ারিং করা হলো, তার জন্য তারা কি বিল দিতে বাধ্য থাকবেন? অবশ্যই বিল দেবেন। এবং কি কাজ হলো সেটাও কি ডেসক্রাইব করে লিখবেন? সেটা ডিটেলস, ওদের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে ওরা নেয়। আর ওদের একটা রেটও আছে, সেটা ওদের এই হুগলি জেলা লাইসেন্সি অ্যাসোসিয়েশনের একটা রেট, সেই রেট নিয়ে ওরা কাজ করেন। সেটা আমাদের যদিও বিষয় নয়, কিন্তু আমি দেখেছি বলে তাই বললাম। সেই রেটটা ট্রেডারের সাথে সে বুঝে নেবে এবং সেই অনুযায়ী সে বিলও দেবে। মানে বিল দেওয়াটা তার বাধ্যতামূলক, বিল ছাড়া কাউকে 1 পয়সা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। যে বিল যে দিচ্ছে না তার কাছ দিয়ে কাজ করাবেন না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি, এই যে যাচাইয়ের ক্ষেত্রে এর ফিজটা আনুমানিক কতর মধ্যে থাকে? এবার দেখুন, এটা ক্যাপাসিটি অ্যান্ড ক্লাস, এই দুটো ব্যাপার থাকে। হ্যাঁ, ধরুন 0 থেকে 1 কুইন্টাল বা 2 কুইন্টাল। হ্যাঁ, 0 থেকে 1 কুইন্টাল বা 2 কুইন্টালে গভর্নমেন্ট ফিজ হচ্ছে 200 টাকা।
সেটা যদি ক্লাস 3 হয়। আচ্ছা, এবার এটা ক্লাস 3 ক্লাস 4 এর ব্যাপারটা একটু এটা একেবারেই টেকনিক্যাল একটা ব্যাপার। বলি যদি বুঝতে পারা যায় ভালো, না হলে আমার অক্ষমতা। হ্যাঁ, যেভাবে আমরা বুঝতে পারবো সেভাবে যদি হ্যাঁ, সংক্ষেপে আমি বলি, প্রতিটা স্কেলের একটা স্কেল ইন্টারভ্যাল থাকে। মানে ধরুন আপনার ওজন যন্ত্রে 1 গ্রাম দেখায়, 2 গ্রাম দেখায়, 3 গ্রাম দেখায়, 4 গ্রাম দেখায়, 5 গ্রাম দেখায়, এরমভাবে চলে, প্রতিটা গ্রামই দেখায়। তার মানে স্কেল ইন্টারভ্যাল হচ্ছে 1 গ্রাম। আবার কারোর ক্ষেত্রে এটা দেখায় 5 গ্রাম, তারপরে 10 গ্রাম, তারপরে 15 গ্রাম, মাঝখানেগুলো আর দেখায় না। তাহলে তার স্কেল ইন্টারভ্যাল হয়ে গেল 5 গ্রাম করে। 5 গ্রাম। তাহলে এইবারে টোটাল ক্যাপাসিটিকে যদি এই ই ভ্যালু মানে এই স্কেল ইন্টারভ্যাল দিয়ে আমরা ডিভাইড করি, সেটা যদি 10,000-এর নিচে হয় তাহলে সেটা ক্লাস 3। আর যদি 10,000 থেকে 50,000 অবধি হয় তাহলে সেটা হয়ে গেল ক্লাস 2। 50,000 থেকে 1 লাখ হয় তাহলে হয়ে গেল ক্লাস 1। এই ক্লাস ভেরিয়ে যতই চেঞ্জ হবে, ক্লাস মানে তত উন্নত প্রজাতির মেশিন, তার মানে তার অ্যাকুরেসি তত ভালো। অ্যাকুরেসি তত ভালো। ক্লাস 1 মানে খুবই অ্যাকুরেসি, এবং সোনার দোকান ছাড়া এটা ব্যবহার হয় না। ব্যবহার হয় না। এবারে ধরুন ক্লাস যত ক্লাস আপনার বাড়ছে তত কিন্তু ফিসটা একটু একটু করে বাড়ছে। সিস্টেম করেছে স্যার। রাস্তার যে ওই যে ব্রিজগুলো থাকে, হ্যাঁ, হ্যাঁ, কোন ক্লাসের মধ্যে পড়ে? এগুলো সব ক্লাস 3। ক্লাস 3 ক্লাস 2 এই ব্রিজ আমি আমার চাকরি লাইফে দেখিনি, তবে টেকনিক্যালি হয়, আচ্ছা। কিন্তু আমি আমার চাকরি লাইফে দেখিনি। আর এমনি ব্যবসায়িক পারপাসে যে 1-2 কুইন্টাল এগুলো ক্লাস 2 এর মধ্যে পড়ে? এগুলো ক্লাস 3 পড়ে ম্যাক্সিমাম, কারণ class ফিসটা অনেকটা কম। মানে আমি বলি ক্লাস 3 হলে ফিসটা 200 টাকা গভর্নমেন্ট না, ফিস। ওই ব্রিজটা তো বলছেন ক্লাস 3। ওদের রেটটা ওর ক্যাপাসিটি অনুযায়ী আবার ওটা আবার অনেকটা বেশি। আচ্ছা আচ্ছা। নর্মালি যেগুলো দোকানে ব্যবহার হয় 1 কুইন্টাল 2 কুইন্টাল, এদের ক্লাস 3 হলে ফিসটা হচ্ছে গভর্নমেন্ট ফিস 200 টাকা। এটা যদি ক্লাস 2 হয়ে যায় গভর্নমেন্ট ফিসটা হয়ে যায় 500 টাকা। তাহলে 200 আর 500 গ্যাপটা যেহেতু বড়, সব ব্যবসায়ী চান একটু ওখান থেকে কিছু অ্যাকুরেসি অতটা অনেক সময় ম্যাটার করে না। ধরুন গুড় কিনবেন আপনি, তো গুড়ের ক্ষেত্রে কি আর 1 গ্রামের অ্যাকুরেসি আপনার দরকার আছে? নেই। তা আপনার 5 গ্রাম 10 গ্রাম হলেও তো চলে। তো সেই জন্য ওনারা ক্লাস 3 ইউজ করেন। কিন্তু সোনার দোকানের ক্ষেত্রে কিন্তু ক্লাস 1 হওয়াটা এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে আমরা সবাইকে জানিয়েছি, কনসার্ন যারা স্বর্ণ ব্যবসায়ী সমিতি তাদেরকে জানানো হয়েছে, কিন্তু ওনারা একটা রিকোয়েস্ট করছেন যে একসাথে সবার পক্ষে মানে ক্লাস 1 মেশিন কেনাটা সম্ভব নয়, অনেকটাই কস্টলি। ফলে আমরাও সময় দিয়েছি, আস্তে আস্তে ফেজ আউট করুন ক্লাস 2। ওনাদের সব ক্লাস 2 মেশিন ছিল এতদিন, কিন্তু ক্লাস 1 মেশিন ওনারা করতে বাধ্য হবেন, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যেটা ক্লাস 1 করতে হবে এবার থেকে। আচ্ছা, আরেকটা জিনিস জানা যায়, সেটা হচ্ছে মানুষ যখন সোনা কিনছে, তো বিগত দিনে যেভাবে কিনেছে, তো সেখানে কি স্যার মনে হয় না ওই বিলের ওপর লিখে দেওয়া দরকার ছিল যে ক্লাস 2 না ক্লাস 1 এ পরিমাপটা হয়েছে? আচ্ছা, হ্যাঁ, এটা হলে তো ভালো হতো, হ্যাঁ। কিন্তু এইটা লেখার না কোথাও বিশেষ কিছু প্রভিশন নেই। 2 গ্রাম সোনা কিনেছে, কিন্তু এখন যে দেখছে সেটা 1.5 গ্রামে দাঁড়িয়েছে বা 1.8 এ দাঁড়িয়েছে। ঠিক হতে পারে। এবার উনি হয়তো 10 মিলির মেশিনে মেপেছেন, এখন হয়তো মাপা হচ্ছে 1 মিলির মেশিনে, পার্থক্যটা বোঝা যাচ্ছে। এর অ্যাকচুয়ালি সাফারার হচ্ছে কাস্টমার। কিন্তু এক্ষেত্রে কাস্টমার সচেতনতাই শেষ কথা। কাস্টমার যদি গিয়ে বলে যে আমি ভাই আপনার এখন 1 মিলি তো অনেক দাম, আমি 1 মিলি ছাড়া অন্য কোনো মেশিনে দেখবো না, 10 মিলি পার্থক্য হয়ে যাবে, মানে কি? দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মানে 10 মিলির ব্যাপারটা আর 1 মিলির ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। 10 মিলিটা মানে 5 মিলির বেশি হলে 6 মিলি হলে পরের টাতে চলে যায়। মানে ধরুন 5.16 আছে, এবারে যে মুহূর্তে ওটা 5.165 চেয়ে বেশি হলো, 166 হলো, তখন 5.17 হয়ে যাবে। তাহলে এই যে মাঝখানের একটা গ্যাপ হয়ে গেল, এটা কিন্তু 1 মিলি মেশিনে 166ই দেখাবে। হ্যাঁ, মানে 1 মিলি মেশিন যেহেতু অনেক বেশি অ্যাকুরেট, তাহলে এর গ্যাপটা নেই মাঝখানে। এদের ক্ষেত্রে কিন্তু এটা স্কেলটা 10-এর হলে মাছের পর থেকে পরেরটায় চলে যায়। তো সেই ছোটোবেলায় যে আমরা ওই করেছিলাম না, যে রাউন্ড অফ, যে একটার পর গেলে তারপরেরটাতে চলে যায়, তো সেই রকম হয়ে যায় 10 মিলির ক্ষেত্রে। 1 মিলির ক্ষেত্রে সে সম্ভাবনা নেই। সেই জন্য মানুষ কি করে 1 মিলি মেশিনটা বুঝবে, চিনবে কিভাবে? আচ্ছা, দেখবেন যে পয়েন্টের পর 3টে ডিজিট চলছে কিনা, পয়েন্টের পর 3টে ডিজিট আছে কিনা, তার মানে বুঝতে হবে সেটা 1 মিলিয়ন মেশিন। আচ্ছা, আর যদি না হয় 2 ডিজিট হয়, তাহলে বুঝতে হবে এটা 10 মিলিয়ন মেশিন। তো মানুষকে চেষ্টা করতে হবে পয়েন্টের পর যেন 3টে থাকে। আচ্ছা, এমন দোকানে গিয়ে, হ্যাঁ, ডান দিকে, পয়েন্টের ডান দিকে, পয়েন্টের পরে, তো সেইগুলো, হ্যাঁ,
স্যার এবার একদম একদম শেষ প্রশ্নে চলে আসবো, সেটা ধরুন এক ট্রাক কেউ চাল বা ধান কিনলো, নিয়ে অন্য একটা ব্যবসায়ীকে এক ট্রাক চাল বা ধান বিক্রি করে দিল, ঠিক সমস্যা নেই, 5 টন ওজন হলো, বেরিয়ে গেল। ঠিক ঠিক কিন্তু কোনো ব্যবসায়ী যদি 1 ট্রাক বা 5 টন মাল কিনলো, কেনার পর সেটা যদি খুচরো বিক্রি করে 2 কেজি 5 কেজি করে, ঠিক পার্থক্য আসতে পারে। এক্ষেত্রে কতটা স্যার পার্থক্য আসতে এই পারে? হ্যাঁ একদম এবং খুব এটা আমরা শুনেছি ওই বিজেতে, ধরুন কোথাও আসছে 52.7, সেটা তখন নাকি দেখাবে 56, আবার 56.7 নাকি দেখাবে 60। তা এটা থেকে ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা বাঁচবে কি হয়? ঠিক প্রথম কথা হচ্ছে যে ওয়েব ব্রিজের ক্ষেত্রে আমি তখন একটা ইর কথা বলছিলাম বা স্কেল ডিভিশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে 10 কেজি নর্মালি। 5 কেজি স্কেল ডিভিশনের ওয়েব ব্রিজও হয়, কম হয়, কিন্তু নর্মালি 10 কেজি। তার মানে কি, ধরুন 55 কেজি হলে ওটা 60 দেখাবে, বা 55 কেজি 100 গ্রাম হলেও 60 দেখিয়ে দেবে। তাহলে এর থেকে বাঁচার কিন্তু আলাদা কোনো রাস্তা নেই, কারণ এই যে ওয়েব ব্রিজগুলো তৈরি হয়েছে এমন জিনিসগুলো মাপার জন্য যেগুলোর মানে খুব সূক্ষ্ম ওজন না হলেও হয়। ধরুন কয়লা, ধরুন বালি, হ্যাঁ, সেটা কিন্তু 100-500 গ্রাম কেউ হিসাব করে না। এবার চাল তো ওজন হচ্ছে উপায়ও তো নেই, এছাড়া এতগুলো জিনিস একসাথে কি করে ওজন করবে। কিন্তু সেক্ষেত্রে হয়তো একটুখানি কাস্টমার মানে খুচরো ব্যবসায়ীর একটু অসুবিধা হতে পারে যখন উনি ভেঙে ভেঙে করছেন। আবার এক্ষেত্রে লাভও হয়ে যেতে পারে, উল্টোটাও হতে পারে। মানে ধরুন 54 গ্রামটাকেও তো 50 দেখাবে, 56 গ্রামকে যেহেতু 60 দেখাবে, 60 গ্রাম দেখাবে, 54 গ্রামকে মানে 54 কেজিটাকেও তো 50 কেজি দেখাবে। তার মানে ওখানে 4 কেজিও তো গেইন হয়ে গেল। তাহলে এই বিষয়টা যদি কেউ জানে, ধরুন ব্যবসায়ী নিশ্চয়ই বিষয়টা জানবে, বোঝে, নিশ্চয়ই বোঝে। ব্যবসায়ীর স্বার্থে কেউ নিশ্চয়ই অন্য ব্যবসায়ীকে হয় বেশি কোনো মতেই দেবে না, এটা তো নিশ্চয়ই কাম্য একদম না। বেশি কোনোভাবেই দেবে না, হয় সঠিক দেবে নচেত কম দেবে। এবার দেখুন উনিও তো সঠিকভাবে জানতে পারছেন না ওনারটাই কম যাচ্ছে না বেশি যাচ্ছে। তাহলে উপায় কি? খুচরোভাবে ওজন করে নেওয়া। খুচরোভাবে ওজন করাটা তো অনেক সময় সাপেক্ষ। সেই সময়টা ধরুন একটা ফ্যাক্টরিতে অনেকটা জিনিস ম্যানুফ্যাকচার হচ্ছে, তো সেইটাই একটা একটা করে ওজন করে দেওয়াটা তো তাহলে এই ওয়েব ব্রিজটা যিনি বসিয়েছেন তার পারপাসটাই থাকলো না কোনো, যে আমি একসাথে অনেকটা ওজন করতে পারবো, সেই জন্যই না। তবে হ্যাঁ এটাও ঠিক যে ধরুন 600 বস্তা আছে, 600 বস্তাতে আপনার ডিফারেন্স হতে পারে 10 কেজি বা 20 কেজি। তো 600 বস্তায় 20 কেজির যে ডিফারেন্স হয় ওয়েব ব্রিজ টু ওয়েব ব্রিজ, আমরা এটা নর্মালি ধরে নিই যে এই ওয়েব ব্রিজের 10 কেজি কম, ওই ব্রিজের 10 কেজি বেশি, এই ধরে নিই ম্যাক্সিমাম গ্যাপটা হতে পারে 20 কেজি। তো 600 বস্তায় 20 কেজি মানে পার বস্তায় কত হচ্ছে? সামান্য। এইটা এবার আমরা এই কথাটা বলছি, এই গ্যাপটা হতে হতে দিনের পর দিন, মাসের পর মাস যদি যেতে থাকে, এইবারে যদি কিউমুলেটিভ ভাবেন তাহলে তো সমস্যা আছেই। কিন্তু এই সমস্যা কিন্তু ওই যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মাপা যায় তাহলেই সমাধান হবে, না হলে কিন্তু সমাধান নেই। স্যার আপনার নাম, পরিচয়? আমার নাম সন্দীপ সরকার, আমি ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি, এই মুহূর্তে আরামবাগ সাব ডিভিশনের দায়িত্বে আছি। আমার অফিসটা তো আগেও বলেছি, আবার বলি, আরামবাগ নেত্রালয়ের পাশের গলি দিয়ে ভেতরে ঢুকে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। ওখানে আমি সোমবার দিন আমাকে অবশ্যই 12:30, 12টা 12:30 অবধি পাবেন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।